নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যদি পারেন এ ধরনের অনুষ্ঠান যারা শুনতে চান তাদেরকে জানাবেন। 2 নম্বর হলো, আমাদের ছোট্ট পয়সার ছোট্ট একটা সাবস্ক্রিপশনের বিনিময়ে একটা সদস্যপদ আছে। যদি নেন আমাদের কিছুটা সুবিধা হয়। অবশ্য সদস্যপদ না নিলেও অনুষ্ঠান যেরকম দেখছেন সেরকমই দেখতে পাবেন। 3 নম্বর ব্যাপার হচ্ছে, আজকে কিন্তু 0 আওয়ার আছে। আজকে 0 আওয়ারে আমাদের আলোচনা অবশ্যই জেনজির আন্দোলন নিয়ে, যে আন্দোলন শেষ পর্যন্ত কলকাতাতেও ছড়িয়ে পড়লো, বাংলাতেও এসে দাঁড়ালো, তার আঁচ আমরা পেলাম, আজকে দেখতে পেলাম। আজকের আলোচনায় যারা থাকবেন তাদের মধ্যে অধ্যাপক রাজেশ ভট্টাচার্য, অধ্যাপক অংশুমান কর এবং বর্ণালী মুখোপাধ্যায় আছেন। আপনারা আসুন, আপনাদের মতামত দিন। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, মধ্যরাতে বোধোদয় নাকি ড্যামেজ কন্ট্রোল। গত 12 বছরে আমাদের প্রধানমন্ত্রীকে কখনো দেখেছেন মাঝরাতে ইনস্টাগ্রামে ভিডিও পোস্টাতে? তাও আবার সম্ভবত নিজেই ক্যামেরা হাতে, কারণ কোনো সামান্য জ্ঞানগম্যওয়ালা কেউ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ওরকম একটা বাঁকাচোরা মুখের ছবি তো তুলতেন না। উনি তুলেছেন ওনার নিজের অ্যাকাউন্ট চেক করে, তবে আমি নিশ্চিত হয়েছি এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীরই পোস্ট। এবং রাতের এই পোস্টের আগে দিনে ছিল এক হ্যান্ডলের, এক্স হ্যান্ডলের একটা পোস্ট, বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে এই সমস্ত পেপার লিকের মাথাদের বিচার হবে আর শাস্তি হবে। ওনার এই বক্তব্যকে একেবারে হাস্যকর করে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্যই কি তার একটু পরেই সিবিআই তাদের বিবৃতিতে জানিয়ে দিল, ফাস্ট ট্র্যাক কোর্ট তো দূরের কথা, দূরের ব্যাপার, সিবিআই 2 বছর ধরে তদন্ত করে 2024-এর নিট পেপার লিকের যে মাস্টার মাইন্ড, আসল পান্ডা সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোনো প্রমাণই পায়নি। হ্যাঁ, একেবারে ক্লিন চিট। আচ্ছা, এই যে সঞ্জীব মুখিয়া, ইনি কে? এনার নাম কারা লিখেছিল, কি লিখেছিল? 24-এর নিট পেপার লিকের পরে এনাকে বিহার পুলিশ ধরে এবং জানা যায় ইনি উত্তর ভারত জুড়ে এই কাজটি নিষ্ঠার সঙ্গে করে থাকেন। এর আগেও এই একই অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন। তখন আজকের যে গদি মিডিয়া পাতা জুড়ে লিখেছিল এই মাস্টার মাইন্ডের আগের কেলেঙ্কারিগুলোর কথা, এবং এটা বোঝানোর যথেষ্ট চেষ্টা চলেছিল যেই যে সঞ্জীব মুখিয়া, তাকে ধরার মধ্যে দিয়ে 24-এর পেপার লিকের রহস্যের সমাধান হয়ে গেল, আসল কালপ্রিট ধরা পড়েছে, এবার তার শাস্তির ব্যাপার। এর মধ্যে আবার 2026-এ ওই একই নিট পরীক্ষার প্রশ্ন বাইরে চলে এলো। এবং মজার কথা হলো, আমাদের দেশের চৌকিদার যখন বলছেন তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িতদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করবেন, তখন জানা গেল যে 2024 থেকে চালিয়ে যাওয়া 2 বছরের তদন্তে পেপার লিকের মাস্টার মাইন্ডের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। তাহলে দোষী কে? কেউ তার মানে ওই প্রশ্নপত্র লিক করেনি। কে দোষী? কাকে আড়াল করতে এই বলির পাঁঠাটিকে জোগাড় করা হয়েছিল এবং আস্তে করে এখন ছেড়ে দেওয়া হলো? যদি আপনি আমাদের দেশের এই ঘটনাগুলোকে একটু অনলুকার হিসেবে ওপর থেকে দেখতে থাকেন, তাহলে এই স্ক্যাম, ঘাপলা, লুট, মহালুটের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পাবেন। আমি কিন্তু কোনো দলের, কোনো বিশেষ সরকারের কথা বলছি না, সমস্ত সরকারে এই প্যাটার্নটা আছে। প্রথমটা হলো, খবরটা ছড়ানোর সঙ্গে সঙ্গে সরকার জানিয়ে দেবে, কই এটা তো সেরকম কিছু নয়, মাত্র কয়েকজন জড়িত, আর আমরা তাদের চিহ্নিত করে ফেলেছি, এটা অত্যন্ত ছোট্ট ব্যাপার, এটা অত্যন্ত সাধারণ ঘটনা, এরকম তো কতই হয়। যে কোনো স্ক্যাম, যে কোনো কেলেঙ্কারি, যে কোনো ঘাপলা, সরকারের উপরে আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। সব দলের সরকার, সব মতের সরকার এটা করেন, বলেন। এবং মজার কথা হলো, প্রায় 40-50% ঘটনা এরপরেই থেমে যায়, মানে সেটা ছড়ায় না। কিন্তু কিছু ক্ষেত্রে থামে না। বিক্ষোভ, মিছিল, সমাবেশ, বিরোধী দলের প্রতিবাদ ইত্যাদি বাড়তে থাকে, সংসদে কথাবার্তা শুরু হয়। এবার আসে 3 নম্বর ধাপ, একজন বা কয়েকজনকে বলি কা বকরা, বলির পাঁঠা খুঁজে বার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি আধিকারিক, প্রতিষ্ঠানের মাথায় বসে থাকা লোকজন, আমলা ইত্যাদিকে ট্রান্সফার করে দেওয়া হয়।
না জেলে পড়া হয় না, চাকরি চলে যায় না, বেশিরভাগ সময় ট্রান্সফার করে দেওয়া হয় বা বড় জোর সাসপেন্ড করা হয়। আর জেনে রাখুন সাসপেনশন কোনো শাস্তি নয়, সবেতন ছুটি। কখনো কখনো মন্ত্রীর পদত্যাগের ঘটনাও আমরা দেখেছি। হ্যাঁ, ইউপিএ জমানাতে আমরা 8 জন মন্ত্রীর পদত্যাগ দেখেছিলাম। অবশ্য মোদী জামানাতে এর চেয়ে এটা অনেক আলাদা। 2015তেই রাজনাথ সিং বলে দিয়েছেন এটা ইউপিএ জামানা নয়, এটা এনডিএ জামানা, এখানে ওসব পদত্যাগ ইত্যাদি হবে না, হচ্ছে না, আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং 4 নম্বর হলো মিডিয়াতে আবার একটা নতুন ঘাপলা এসে যাওয়া, অর্থাৎ আগের ঘাপলাগুলোই ট্রান্সফার হলো, একটুখানি এধার ওধার নড়াচড়া হলো, একজন কখনো পদত্যাগ করলেন, মন্ত্রী নয় অন্যরা, এই জমানাতে। এবং তারপরে পাবলিক সেই স্ক্যাম বা ঘাপলা নিয়ে নতুন একটা ঘাপলার সঙ্গে আলোচনা করতে ব্যস্ত হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। এই 4টে ধাপে আমাদের দেশের স্ক্যামগুলো শেষ হয়ে যায়। অতএব এর আগের স্ক্যাম মায়ের ভোগে। কিন্তু 12 বছরে, গত 12 বছরে এই স্টেপগুলোর সঙ্গে কয়েকটা নতুন এলিমেন্ট জুড়ে গেছে, সেগুলোও বলেন। কোথায় নতুন? এই 12 বছরে দেশের মুখিয়া মানে প্রধানমন্ত্রী কোনো কথা বলবেন না, না সে মণিপুর হোক, সে কৃষি বিল হোক, সে প্রয়াগরাজ স্ট্যাম্পেড হোক, উনি কোনো কথা বলবেন না। এর আগে প্রধানমন্ত্রীরা সংসদ ভবন থেকে বের হলে তাদের সামনে ক্যামেরা, বুম, সাংবাদিকেরা হাজির থাকতো, তারা প্রেস কনফারেন্স করতেন, সেসব ব্যাপার এখন অতীত। প্রধানমন্ত্রী এখন চলমান অশরীরী, বেতাল, তার যখন ইচ্ছে দেখা দেবেন, তার যখন ইচ্ছে কথা বলবেন। কাজেই এখন ঘটনা ঘটলে আপনি দেশের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য পাবেন না। প্রশ্নপত্র লিক হওয়া মহাপাপ, কেবল পাপ নয়, মহাপাপ। কবে জানলেন? 12 বছর পরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জানালেন। 12 বছর ধরে ছেড়েই দিলাম, 2024-এ পেপার লিকের পরেও কি তিনি এই কথা বলেছিলেন? যখন গোটা দেশের জেনজিরা রাস্তায়, যখন তারা চলে এসেছেন সংসদের 100 মিটারের মধ্যে, তখন খেয়াল করে দেখুন সেই পুরনো ট্যাকটিক্স। একজন আমলাকে সরানো হলো, বিনীত যোশী, উচ্চশিক্ষা দপ্তরের সচিব, সেক্রেটারি, তাকে সরিয়ে দিয়ে আর একটা জায়গায় দেওয়া হলো, আর এখানে নরেশ পাল গাঙ্গুয়ারকে বসানো হলো। কে চেয়েছিল? কি হবে এতে? কিছুই না, কেবল দেখানো হলো যে সরকার ছাত্রদের কথা শুনছে। এবার আসি দ্বিতীয় তফাৎটা নিয়ে, এটা অনেক বড় তফাৎ। আগের স্ক্যাম ঘাপলাগুলোর সময় আমরা দেখেছি মিডিয়া সরকারকে প্রশ্ন করত, মিডিয়া একের পর এক বিভিন্ন তথ্য বার করে আনতো, মন্ত্রীদের প্রশ্নের সামনে নাজেহাল হতে দেখেছি। মনে আছে সুরেশ কালমাদি একজন সাংবাদিকের বুম কেড়ে নিয়ে ফেলে দিয়েছিলেন। এখন সেই ছবিটা একেবারে আলাদা। মেইন স্ট্রিম মিডিয়া এখন প্রতিটা ঘটনা বাইরে আসার সঙ্গে সঙ্গে সরকারকে কভার ফায়ার দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। মানে বলতে চাইছি, এরকম নয় যে তারা প্রশ্ন করছেন না, এরকম নয় যে তারা খবর করছেন না, করছেন। তারা সরকারের হয়ে খবর করছে, তারা বিরোধী দলনেতাকে প্রশ্ন করছে, তারা মাঝে মধ্যে নানান তত্ত্ব ভাসিয়ে দিচ্ছে যাতে করে সরকার বিরোধী আন্দোলন নিয়ে মানুষ বিভ্রান্ত হয়। ধরুন এবারে বলা শুরু হলো যে এটা ডিপ স্টেটের ব্যাপার। ভাই লিখুন না ডিপ স্টেট কি। এত বড় একটা গোয়েন্দা দপ্তর রয়েছে, এত বিশাল তার সার্ভেলেন্স সিস্টেম রয়েছে, ডিপ স্টেটটা কি, কারা আছেন এর পেছনে, বার করে দিন, সেগুলো বার করুন, ফাঁস করুন। সাংবাদিক আজ 15 দিন ধরে ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট বলে যাচ্ছেন। কি না এফসিআর এতে টাকা, এফসিআর এ বিল আনা হচ্ছে, সেই জন্য যারা এনজিও তারা নাকি এটাকে আটকানোর চেষ্টা করছেন। এফসিআর এ সবচেয়ে বেশি টাকা কারা পায় এই মুহূর্তে? সবচেয়ে বেশি কারা বিদেশের টাকা পাচ্ছে? খোঁজ নিয়ে দেখুন। বার করছেন না কেন? বার করছেন না, আপনারা ওখান থেকে মাসোহারা পাচ্ছেন। 12 বছরে মিডিয়ার রোলটাই বদলে গেছে। এবার আসুন দেখা যাক এর আগে কি হয়েছিল। আমি 2024 থেকে শুরু করছি, কারণ সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্নপত্র লিক, জানিয়ে গোটা দেশ জুড়ে খবর হয়েছিল। এমনিতে 14 সাল থেকে আর আজ পর্যন্ত 152টা পেপার লিক হয়েছে, কিন্তু 24-এ সরকার সাফ জানিয়েছিল এটা তেমন কোনো বড় ব্যাপার নয়, মাত্র কিছু জায়গাতে হয়েছে, আর সেটাও বিরাট আকারের নয়। এবং তারপরে বিহার থেকে ধরা হয় সঞ্জীব মুখিয়াকে। সরকার এবং সংবাদ মাধ্যম সাফ জানিয়ে দেয় এই তো আসল কালপ্রিট, আসল মাস্টার মাইন্ড ধরা পড়ে গেছে। আর তার সঙ্গে এনটিএ নিয়েও কিছু প্রশ্ন ছিল। এখানে এনটিএ নিয়ে কিছু কথা বলা দরকার। এনটিএ হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 2017 সালে ক্যাবিনেটের অনুমোদন পায়, মানে মোদিজির সময়ে 2018 থেকে কাজ শুরু করে। আগে আপনারা সবাই জানেন যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এরকম সমস্ত পরীক্ষাগুলো আলাদা আলাদাভাবে রাজ্যে আলাদা আলাদা সরকারের দেখরেখে হতো। মোদী সরকার বললেন এগুলো সব একসঙ্গে হবে, সেন্ট্রালি হবে। তার জন্য কাজ শুরু হলো, এনটিএ তৈরি হলো।
তারাই প্রশ্নপত্র ব্যবস্থা করেন, তাকে পৌঁছানো, তাকে রাখা, তাকে কেন্দ্রে পৌঁছানো, সেগুলো কিভাবে হবে তার সমস্ত কিছু। তার আগে পেপার লিক হতো না এমন নয়, কিন্তু এবারে সেই লিক সর্বভারতীয় হয়ে উঠল। 2024-এ যখন পেপার লিক হলো তখন এনটিএ একজনকে সরিয়ে দেওয়া হলো, মহানির্দেশক, যাকে ডিরেক্টর জেনারেল বলে, সুবোধ কুমার সিং। কিন্তু এনটিএর মাথায় 2023-এ এনে বসানো চেয়ারম্যান প্রদীপ কুমার যোশী, তিনি কিন্তু তার পদে থেকে গেলেন। ইনি একজন ল্যাটারাল এন্ট্রি। এই ল্যাটারাল এন্ট্রি মানে কি? আইএএস অফিসাররা জেনারেলি বিভিন্ন দপ্তরের পোস্টিং পান, এই জায়গায় বসেন, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে এরকম সমস্ত জায়গায় বসানো হয়। তাদের একটা জবাব দিয়ে থাকে। ধরুন আপনি আরটিআই করলেন, আরটিআই করলেই সেই লোক, তাকে জবাব দিতে সে বাধ্য। কিন্তু সেই লোকটি যদি ল্যাটারাল এন্ট্রি হয়, অর্থাৎ আইএএস অফিসার নয়, বাইরের কোনো একজন লোক, যাকে মনে করা হচ্ছে যে ইনি দারুণ পণ্ডিত, ইনি দারুণ এই বিষয়ে বিশেষজ্ঞ, তাকে ঢুকিয়ে দেওয়া হলো ওই একই পদমর্যাদায়, তাকে রেখে দেওয়া হলো। ইনি কিন্তু আর ওই আরটিএর অধীনে নেই। ল্যাটারাল এন্ট্রিতে যেরকম ট্যালেন্ট ঢোকানো হচ্ছে, সেরকম এই জায়গাটাও একটা ঘাপলা তৈরি হয়েছে। তো এই প্রদীপ কুমার যোশী ল্যাটারাল এন্ট্রি, এনাকে কিন্তু সরানো হলো না। নৈতিকতার দাবি মেনে কিন্তু চেয়ারম্যানকেই সরানো উচিত। ডিরেক্টর জেনারেল তো কেবল সই করেন, ডেইলি কাজ চালান। এবারে আরটিআই অ্যাক্টিভিস্টরা জানাচ্ছেন এই প্রদীপ কুমার যোশী এবিভিপির পুরনো কর্মকর্তা। হতেই পারে, এবিভিপি এত বড় সংগঠন, তার দু একটা লোকজন ওদের সদস্য কে না হয়েছে, অনেকেই হয়েছে। মজার কথা হলো, বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও কিন্তু ওই একই এবিভিপির কর্মকর্তা, সেখান থেকেই রাজনৈতিক জীবন শুরু করেছেন। মানে এটা আপাতত একটা কাকতালীয় ঘটনা যে 2024-26-এর পেপার লিকের পরে চেয়ারম্যান থেকে গেলেন তার পদে, এবং এবারে একজন শিক্ষা সচিবকে কেবল ট্রান্সফার করে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সামাল দিয়ে দেওয়া যাচ্ছে না, তা গতকাল রাতে আমাদের প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম পোস্ট দেখেই স্পষ্ট। কতটা তড়িঘড়ি! আগে এসব ক্ষেত্রে বাকায়দা একজন ক্যামেরাম্যান থাকতো, সামনে টেলিপ্রম্পটার থাকতো, এবারে নেই। মোদিজি নিজের ফ্রন্ট ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলে ডিস্টর্টেড হয়েছেন, বিকৃত হয়েছে তার চেহারা, এবং বক্তব্যের সার বলতে কিছুই নেই। প্রতিবারের মতো ফার্স্ট ট্র্যাকে কোর্টে বিচার হবে, আর দু একটা আমলা দামলা ট্রান্সফারের এবারে আন্দোলন মিটবে না। এই আন্দোলন বহুদিনের জমে থাকা ক্রোধ, ক্ষোভ, বঞ্চনার ফসল। এই আন্দোলন মুহূর্তে ছড়িয়ে গেছে দেশের সর্বত্র। মাস 2-2.5 কুঁকড়ে থাকা বাংলা হঠাৎ রাস্তায়। সবাই আমরা ভাবছিলাম দেশ জুড়ে এত প্রতিবাদ, আর মিছিল নগরীতে ইতনা সন্নাটা কিউ? সমস্ত আড়ষ্টতা ভেঙে রাস্তায় নেমেছে কলকাতা, দিল্লি থেকে আইজল, সেখান থেকে পাটনা, হায়দ্রাবাদ, আহমেদাবাদ থেকে বেনারস, বেঙ্গালুরু হয়ে, মুম্বাই হয়ে আজ কলকাতা জানিয়ে দিল আছি আমরাও, মিছিলেই আছি। এতদিন সোনাম ওয়াংচুককে ডিপ স্টেট বলা হচ্ছিল, তাকে ফলের রস খাইয়ে সুস্থ ওঠার কামনা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা, জগৎ প্রসাদ নাড্ডা ইত্যাদিরা। প্রধানমন্ত্রী নিজে স্বাস্থ্য কিভাবে পুনরুদ্ধার করবেন সেসব জ্ঞান দিলেন। ডিপ স্টেটের 2 এজেন্টকে নিয়ে বৈঠক করে আন্দোলনকে রাস্তা থেকে তুলে আনার মিটিং করছেন জগৎ প্রসাদ নাড্ডা। বুঝতেই পারছেন না বিষয়টা আর ওনাদের হাতেই নেই। এ যাত্রায় মিনিমাম বলি কি বকরা শিক্ষামন্ত্রী, তার কমে আপাতত এই আন্দোলন থামবে না। হ্যাঁ, জেনজির শুরু করা এই আন্দোলন আরো বড় আন্দোলনের জন্ম দেবে কিনা সে তো সময় বলবে। তবে এই মুহূর্তে কারোর সঙ্গে একপাক্ষিক, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক বৈঠক করে এই আন্দোলনকে থামানো যাবে না। আসলে ইতিহাসে না প্রত্যেকের ভূমিকা নির্ধারিত থাকে। বাল গঙ্গাধর তিলক কম বড় নেতা ছিলেন না, কিংবা ধরুন উমেশ বন্দ্যোপাধ্যায়, WC ব্যানার্জি, কিন্তু তাদের একটা পর্যায়ে এসে থামতে হয়েছে। তাদের দায়িত্ব তারা ব্যাটন অন্য লোককে দিয়ে গেছেন। সে পর্যন্ত তাদের ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না। তারপর আসছেন গান্ধী, নেহরু, প্যাটেল। সোনাম ওয়াংচুক 26 দিনের হরতাল শুরু করেছেন, অনশন করেছেন। তিনি এক স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়ে গেছেন, সম্ভবত ওইটুকুই তার কাজ ছিল, সেটার জন্য তাকে সালাম। অভিজিৎ দীপকে বা বাকি ছাত্র নেতারা উদ্যোগ নিয়েছেন যন্তর মন্তরে টানা অবস্থানের, কিন্তু এ তো শুধু ওই দায়রার মধ্যে আটকে থাকবে না। যেটুকু করেছেন তার জন্য তাদেরকে অভিনন্দন। এবারে বাকি কাজ এগিয়ে নিয়ে যাবেন বাকি মানুষেরা, বিরোধী রাজনৈতিক দল, ছাত্র, যুবরা। কেউ একজন মিলে ঠিক করতে পারবেন না। বীজতলা থেকে ধান পোতা হয়েছে জমিতে, এবার সেই ধান থাড়ো হয়ে দাঁড়াবে, ফসল ফলবে, এক এক পর্যায়ে এক এক কাজ হবে। সবার কৃতিত্বকে মেনে নিয়েই সমাজ বদলের স্বপ্ন দেখি আমরা। আর ভারত জুড়ে আবার এক নতুন স্বপ্নের সূচনা। কি বলছেন? আমি কখন টের পেলাম? না না, আমার বহু আগে রাষ্ট্রের মাথায় থাকা মুখিয়া টের পেয়েছেন, আর ঠিক সেই জন্যই মধ্যরাতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
মধ্যরাতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।